আসসালামু আলাইকুম, কনিচিয়া। লাইফ আর্ক টিমের থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের ভিডিওতে। আমি ফাতেমি, সাথে শোভন ভাই। তা আমরা দুইজন গত বছর 2024-এর মে থেকে আসলে আমাদের যাত্রা শুরু, কোম্পানি ওপেন করা, এবং আলহামদুলিল্লাহ আমরা গত বছর ডিসেম্বরে জাপানে রিক্রুটিং লাইসেন্সও পেয়েছি। তো এই কোম্পানি ওপেন মেতে করেছি, 6 মাস লাগলো আমাদের রিক্রুটিং লাইসেন্স পেতে। তারপর এই যে লাইসেন্স পাওয়াটা যে জাপানে কীরকম কঠিন বা কী ধরনের প্রসেস, এই নিয়ে আজকে আমরা কথা বলবো আর কি। তো শোভন ভাই, প্লিজ আপনিও একটু 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 ইন্ট্রোডাকশন দেন এবং প্লাস বলেন যে আমরা আসলে যে প্রথম শুরুটা যাত্রাটা কিভাবে শুরু করেছি, কি ডকুমেন্টস কোথায় কি জমা দেওয়া লাগে, এটা একটু বললে ভালো হবে। ওকে, থ্যাংক ইউ ফাতেমি। আসসালামু আলাইকুম, আমি শোভন। তো আমি এবং ফাতেমি মিলে আমাদের লাইফ আর্ক নামে কোম্পানি চালু করেছি গত বছরের মে মাসের 28 তারিখে আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন হয়েছে। তো রেজিস্ট্রেশনের পর থেকে এই যে ম্যান পাওয়ার লাইসেন্স পাওয়ার জন্য যে প্রসেসগুলো, সেগুলো নিয়ে আমি একটু সংক্ষেপেই ব্যাখ্যা করবো আর কি। তো প্রথমে জাপানে যে কোনো কোম্পানি করতে গেলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করতে হয়। তো জাপানে দুইভাবে কোম্পানি আসলে চালানো যেতে পারে। একটা বলা হচ্ছে কোজিন এইকিও, মানে হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে একটা কোম্পানি চালাবো। আর আরেকটা হচ্ছে হোজিন এইকিও। হোজিন মানে হচ্ছে কোম্পানি, অর্থাৎ আপনার ইনকর্পোরেটেড একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে সেখানে আপনি বিজনেস করবেন। তো আমরা এই গত বছরের মেতে হোজিন এইকিও অর্থাৎ কোম্পানি হিসেবে আমাদের লাইফ আর্ক কোম্পানিকে রেজিস্ট্রেশন করি। তো কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করা আসলে কঠিন কিছু না। তো যেটা আসলে 2 জন লোক লাগবে, মানে শুধুমাত্র একজন লোক হলে এই কোম্পানি রেজিস্ট্রেশন করা যায় না, অ্যাটলিস্ট আপনাদেরকে 2 জন লোক লাগবে। তো আমাদের ক্ষেত্রে আমি এবং ফাতেমি ছিলাম। তারপর হচ্ছে কোম্পানির ক্যাপিটাল আসলে লাগে না, অত বেশি লাগে না, 1 ইয়েন হলেই এনাফ আর কি। বাট আপনাদের মধ্যে ওই মানে যে কাজটা করতে হবে, যে 2 জনের মধ্যে একটা মানে কন্ট্রাক্ট হয়েছে এরকম কিছু কথা। আর হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন করার সময় ওই জাপানের কোম্পানি রেজিস্ট্রেশনের বিভিন্ন ক্যাটাগরি আছে, যে কোন ক্যাটাগরিতে এই কোম্পানিটা রেজিস্টার হবে। তো এখানে একটা না, অনেকগুলা বাছাই করে, যে আমরা প্রায় 11টা ক্যাটাগরি রেজিস্টার করি, যার মধ্যে একটা ছিল হচ্ছে এই রিক্রুটমেন্ট এজেন্সি। তো এর পাশাপাশি আমরা কনসালটেন্সি প্লাস ট্রেনিং এগুলো আমাদের কোম্পানি রেজিস্ট্রেশনের সময় ক্যাটাগরি হিসেবে দিয়েছিলাম। তো তারপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা এই কোম্পানির মেমোরেন্ডাম টাইপ একটা ডকুমেন্ট বানাতে হয়। তো এই ডকুমেন্টটা আসলে নিজে নিজে বানানো খুব কঠিন। তো যেটা হয় মানে লয়ারদেরকে বানানো নেওয়া যায়, প্লাস এখন সব কিছু অনলাইন অনেক সিস্টেম চলে এসেছে যেটা খুব সহজে করা যায়। তো আমরাও আসলে একটা অনলাইন সিস্টেম ইউজ করে ওখানে শুধু আমাদের ইনফরমেশনগুলো দিয়েছিলাম। ইনফরমেশন দিলে ওই সিস্টেমের মধ্যে আমাদের মেমোরেন্ডাম ডকুমেন্টটা তৈরি হয়ে বের হয়ে আসে আর কি। তারপর আর কি অন্যান্য কিছু কাগজপত্র থাকে আর কি, যেমন ওই মেমোরেন্ডামটা একটু নোটারি পাবলিককে নিয়ে সত্যায়িত করে নিতে হয়। তারপর আমাদের নিজেদেরও কিছু মানে অ্যাড্রেস, তারপর এই মানে যেটা জুমিনহিও বলে, যেটা জাপানের মধ্যে আমরা যে জাপানের কোথাও বাস করতেছি তার প্রমাণপত্র, মানে এগুলা লাগে আর কি। তো এই কাগজপত্র নিয়ে গিয়ে আমরা হচ্ছে জাপানের, সেটা হচ্ছে হোমো কিয়োকো বলে আর কি। হোমো কিয়োকো মানে হচ্ছে মিনিস্ট্রি অফ ল এই টাইপ। তো এই হোমো কিয়োকোর অফিসে গিয়ে আমরা আমরা কোম্পানি, যে ইনকর্পোরেটেড কোম্পানি হিসেবে রেজিস্টার করার জন্য আবেদন করি। তো ওইখানে কাগজপত্র দেওয়ার পর ওইটা সাধারণত প্রায় 1 মাস লাগে আর কি। তো 1 মাসের মধ্যে আর বাই দ্য ওয়ে, জমা দেওয়ার সময় আপনাদেরকে প্রায় 20 মান বা জাপানিজ মানে বাংলাদেশ টাকায় মানে 2 লাখ ইয়েন, 2 লাখ ইয়েনের মতো একটা ফি হিসাবে জমা দিতে হয় প্রথমবার যখন আপনারা নিজেদের কোম্পানি ওই রেজিস্ট্রেশন করতে যাবেন। তো এগুলা দিয়ে আমরা ওই আবেদন করার প্রায় 3 থেকে 4 সপ্তাহের মধ্যে মানে আমাদের কোম্পানি রেজিস্টার হয়ে যায় আর কি। তো জাপানের কোম্পানি রেজিস্টার হয়ে গেলে ওই সেন্ট্রাল ডেটাবেস আছে, ওই ডেটাবেসের মধ্যে আপনার ওই সব কোম্পানির একটা আইডি দেওয়া হয়। তো আইডি দিয়ে সার্চ করলে আপনি জাপানের যে কোনো কোম্পানির ইনফরমেশন দেখতে পারবেন, সেখানে আমাদের লাইফ আর্কের ইনফরমেশন আছে। তো এটাই গেল হচ্ছে প্রথম ধাপ, যেটা কিনা আমরা জাপানের কোম্পানি হিসাবে রেজিস্টার্ড হলাম। তো রেজিস্টার হওয়ার পর আসে সবচেয়ে বড় প্রশ্ন, যে রিক্রুটমেন্ট এজেন্সির যে পারমিশনটা পাওয়া, এইটা আবার অতটা সহজ না। তো এইটার জন্য সবচেয়ে বড় প্রথম যে কন্ডিশন হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের কোম্পানির ক্যাপিটাল মানে রানিং ক্যাপিটাল হিসেবে 500 মান বা 50 লাখ ইয়েন দেখাতে হবে। অর্থাৎ আপনাদের কোম্পানির অ্যাকাউন্টে, এটা কিন্তু নিজেদের মানে পার্সোনাল অ্যাকাউন্টে না, মানে কোম্পানির অ্যাকাউন্টে এই যে এই 500 মান আছে এটা দেখাতে হবে। তো প্রথম কাজ হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা। এখন জাপানে মানে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহজ, বাট কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট খোলা আবার অত সহজ না। তার উপর হচ্ছে যদি সবে মাত্র রেজিস্টার্ড কোম্পানি হয়, মানে বড় বড় কোম্পানি যেমন এমইএফজি, তারপর হচ্ছে এই এসএমবিসি, এরা আসলে ওই মাত্র সবে মাত্র শুরু করছে, এইসব কোম্পানিকে এই ব্যাংক অ্যাকাউন্ট করতে দেয় না আর কি ওরা। তো আমরাও ওই
দুটাতেই আবেদন করি এবং আবেদন করে ফেল করি। তারপর হচ্ছে আমরা পে গিংকোতে যাই, অনলাইন ব্যাংক। এটা আবার তুলনামূলকভাবে সহজ আর কি। তো পে গিংকোতে আবেদন করার পর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে খুলতে সক্ষম হই। তারপর যেটা করা লাগে সেটা হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে 500 মান জমা দেই। আচ্ছা, এটা হলো তো আমাদের ক্যাপিটালের ব্যাপারটা হয়ে গেল আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যেটা হয়, প্রচুর ব্যাপার স্যাপার আছে। সেটা এক নাম্বার হচ্ছে এই যে রিক্রুটমেন্ট বিজনেস, এই বিজনেসের যে এই মানে জাপানে বলা হচ্ছে সেকেন্ড ইনসা, বা যিনি হচ্ছে মেইন রেসপন্সিবল পারসন, তাকে একটা সার্টিফিকেট তুলতে হয়। সেই সার্টিফিকেটটা কি? সেটা হচ্ছে এই যে ম্যান পাওয়ার লাইসেন্সের ব্যাপার স্যাপার, কি করা যাবে কি করা যাবে না, এইসব ব্যাখ্যা করে একদিনের একটা ট্রেনিং আছে। ওই ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে হবে এবং হবে পুরা জাপানিজে, মানে অন্যান্য জাপানিজের সাথে আপনাদেরকে এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করতে হবে। ট্রেনিংটাতে অংশগ্রহণ করার পর ট্রেনিংয়ের শেষে একটা অনলাইনে একটা পরীক্ষা হয় আর কি, ছোট 10টা প্রশ্ন থাকে। মানে সেটা হচ্ছে ওই লেকচারের মধ্যে যে টপিকগুলো উঠে এসেছিল সেগুলো দিয়েই এই পরীক্ষাটা মানে হয় আর কি। তো ওই পরীক্ষাটা আসলে অত কঠিন কিছু না। মানে আপনি যদি ওই ট্রেনিংয়ের মূল বিষয়বস্তুগুলো বুঝে থাকেন তাহলে কমন সেন্স অ্যাপ্লাই করে এগুলো সবগুলো কোশ্চেনই কারেক্ট করা সম্ভব। তো ওই ট্রেনিংটা করার পর ওই পরীক্ষা দেওয়া লাগে। পরীক্ষা দেওয়ার পর যদি আপনি পাশ করেন তাহলে তারা আপনাকে মেইল করে একটা প্রত্যয়নপত্র দিবে যে আপনি এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন। তো এটা হচ্ছে ম্যান্ডেটরি মাস্ট। আপনারা যদি রিক্রুটমেন্ট লাইসেন্স যদি আবেদন করতে যান তাহলে এই বিজনেসের যে মেইন রেসপন্সিবল পারসন হবে তাকে এই ট্রেনিংটা মাস্ট করতেই হবে। আচ্ছা, তো যাই হোক, তো আমি ওটাতে অংশগ্রহণ করি এবং অংশগ্রহণ করে সার্টিফিকেটটা পেয়ে যাই। আচ্ছা, তার পাওয়ার পর এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড ব্যারিয়ার গেল। ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে আপনার 500 মান, সেকেন্ড ব্যারিয়ার হচ্ছে আপনাকে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করে পরীক্ষায় পাশ করতে হবে। তো থার্ড ব্যারিয়ার হচ্ছে অফিস স্পেস। তো জাপানের আর কি রিক্রুটমেন্ট বিজনেস করার জন্য আপনাদেরকে একটা অফিস স্পেস দেখাতে হবে মাস্ট। এখন অনেকে বলতে পারেন যে অনলাইনে তো আসলে মিটিং হয়ে যায়, বাট অফিস স্পেসের দরকার কি? বাট এই ক্ষেত্রে একটা আসলে রিলায়েবিলিটির ব্যাপার আছে আর কি। তো এবং রিক্রুটমেন্ট বিজনেসের ক্ষেত্রে অনেক মানে অবৈধ কিছু অনেক সময় অনেক কিছু হয়েছে এবং এই কারণে মানে গভর্নমেন্ট আর কি এইসব ব্যাপারে একটা কঠিন আর কি। তো এর মধ্যে একটা হচ্ছে যে কারণে আপনাদেরকে একটা মাস্ট ম্যান্ডেটরি অফিস স্পেস থাকতে হবে। তো এখন অফিস স্পেস আমরা একটা বাসা ভাড়া নেই, মানে একটা বিল্ডিং এরই অ্যাপার্টমেন্ট ভাড়া নেই আর কি। তো এখন অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার সময় আপনাকে অবশ্যই নেগোসিয়েশন করতে হবে যে এই অ্যাপার্টমেন্টটা থাকার জন্য না, এই অ্যাপার্টমেন্টটা অফিস স্পেস হিসেবে ব্যবহার করবেন। তো বাড়ির যে ওনার, ইনি ওইটাতে রাজি কিনা, এবং উনি যদি রাজি থাকে তাহলে তার একটা সাইন করা ডকুমেন্ট নিতে হবে যে এই ফ্ল্যাটটা অফিস স্পেস হিসেবে ইউজ করাতে তার কোনো আপত্তি নাই। তো আমরা ওইখানে মানে একটু খুঁজে টুজে এই একটা মানে বাসা পাই আর কি। তো বাসা পাওয়ার পরে ওই বাসাটা অফিস স্পেস হিসেবে তো রেজিস্টার করব। তো মানে ওই এখন বাসা ভাড়া নেওয়াটা একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা আবার হচ্ছে কোজিন কন্ট্রাক্ট, মানে নিজের প্রাইভেট কন্ট্রাক্ট না হয়ে কোম্পানির সাথে কন্ট্রাক্ট হবে। তো কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়ে গেলে বাসা ভাড়ার আবার কিছু রুল আছে, মানে বাসা ভাড়া নর্মাল বাসা ভাড়া চেয়ে একটু বেশি হয়, প্লাস ইন্স্যুরেন্সের দামও একটু বেশি থাকে, শর্ত টর্ত কিছু থাকে আর কি। প্লাস যেটা হচ্ছে আপনি যে এই অ্যাপার্টমেন্টটা অফিস স্পেস হিসেবে ভাড়া নেবেন ওই অফিস স্পেসে আপনি রাতের বেলা থাকতে পারবেন না। এটা যদি থাকেন এটা হচ্ছে এগেইনস্ট দ্য ল, তখন বাড়িওয়ালা আপনাকে ওই বাসা থেকে বের করে দিতে পারে, ঠিক আছে? তো এইরকম শর্তযুক্ত আছে। তো এগুলো নিয়ে আমরা মানে বাসাটা পেয়ে যাই। আচ্ছা, তো এখন বাসা নেওয়ার পরে আর একটা শর্ত হচ্ছে যেটা ওই অফিসের মধ্যে, ধরেন কেউ কাজ খুঁজতে জব সিকার আপনার কাছে আসলো, এখন জব সিকারের সাথে আপনি কথা বলবেন, কথা বলার সময় জব সিকারের বিভিন্ন প্রাইভেট ইনফরমেশন আপনি শুনবেন। তো এই প্রাইভেট ইনফরমেশনগুলো যাতে আশেপাশের কেউ শুনতে না পারে তার জন্য আপনাদের ওই রকম সেট আপ আছে কিনা, অর্থাৎ একটা ক্লোজড মিটিং রুম আছে কিনা সেটা দেখাতে হবে এবং অফিস স্পেসের মধ্যে সেটা থাকতে হবে। এবং তার আবার সাইজ দেওয়া আছে যে কত ফুট বাই কত ফুট, কত মিটার বাই কত মিটার, আপনার পার্টিশনের উচ্চতা কত হতে হবে, এগুলো সব মানে দিয়ে দেওয়া আছে। তো ওইভাবে এখন আমরা অ্যাপার্টমেন্ট নেওয়ার পর তার মধ্যে আবার আমরা নিজেরাই ওই রকম এই অফিস স্পেস অ্যারেঞ্জ করি আর কি। তো মানে এইগুলো সব হয়ে যাওয়ার পর তারপর তো আসলে এই রিক্রুটমেন্ট বিজনেসের জন্য এই আবেদন করতে হবে। তখন এই আবেদনটা আবার হচ্ছে জাপানের মিনিস্ট্রি অফ ল না হয়ে জাপানের মিনিস্ট্রি অফ লেবারে আবেদন করতে হয় আর কি। তো মিনিস্ট্রি অফ লেবারে আবেদন করতে গেলে মানে প্রচুর কাগজপত্র ওই
মানে লিখতে হয় আর কি। তো ওগুলো আসলে লেখা হচ্ছে প্রচুর মানে স্ট্রেসফুল, অনেক সময় লাগে। তো এই জন্য আসলে আমরা যেটা করি, আমরা একজন এক্সটার্নাল লয়ারের সাহায্য নেই আর কি। তো এই জন্য লয়ারে ওনাকে মানে 5 মান আর কি ওনারা প্যাকেজ হিসাবে করে দেয় আর কি। তো 5 মানের বিনিময়ে তারা সব ডকুমেন্ট জমা দেওয়ার পর তারা আর কি ওই অ্যাপ্লিকেশন ফরম্যাটের জন্য প্রয়োজনীয় সব মানে ফরম্যাটে ওই কন্ট্রাক্ট পেপার, তারপর আমাদের পরিচয়পত্র, মানে সব কিছু ওনারাই মানে রেডি করে দেন আর কি। রেডি করে এই ওনারাই এই লয়াররা ওনারাই মানে জমা দিয়ে আসেন। তো জমা দিয়ে আসার পর আমাদেরকে একটা রিসিপ্ট দেওয়া হয়, এবং রিসিপ্ট দেওয়ার পর চেক করতে আসবে মিনিস্ট্রি অফ লেবারের লোকজন যে আমাদের অফিস স্পেসটা আসলে ঠিক জায়গায় আছে কিনা। আবার ওই তখন আর কি আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে ওই তারিখে তারা আমাদের অফিস স্পেস ভিজিট করতে আসে। তখন আমরা বলি ওকে। তখন দেখি যে ওই মানে মানে আমরা জমা দেওয়ার প্রায় এই মানে 1 মাস পর আর কি, 1 মাস পর আমাদের অফিসটা ভিজিট করতে আসে। তখন দেখি যে ওই একজন লোক মানে মাপার ফিতা নিয়ে আছে আর কি, টেপ নিয়ে। উনি ওখানে শর্ত হচ্ছে, অফিসের শর্ত হচ্ছে অফিসের বাইরে একটা নেম প্লেট থাকতে হবে, যে নেম প্লেটে আমাদের কোম্পানির নাম স্পষ্ট করে লেখা আছে। তারপর হচ্ছে ভিতরে মানে হাঁটার জায়গা কতটুকু আছে সেগুলো মাপবে। তারপর হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র বা সিক্রেট ইনফরমেশন রাখার জন্য আমাদের ক্যাবিনেট আছে কিনা, এবং ক্যাবিনেটটা সাইজ মতো আছে কিনা, এগুলা ফিতা দিয়ে মাপবে। তারপর মাপার পর যে আমাদের যে মিটিং স্পেসটা আছে কিনা, 2 জন বসা যাবে কিনা, ভিতর থেকে কথা বললে বাইরে শোনা যাবে না কিনা, এগুলো মানে সব চেক করে। তো চেক করে উনি বলে যে ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি উনি চলে যায়। তো চলে যাওয়ার পর মানে আমরা আমাদের আবেদন করেছিলাম হচ্ছে এই অক্টোবর বোধ হয়, সরি অক্টোবর না, সেপ্টেম্বরে বোধ হয় 31 তারিখে আমরা আবেদন করি। তো আবেদন করার পরে এরা ন্যূনতম 2 মাস বা 3 মাস আর কি টাইম নেয় আর কি সবগুলা প্রসেস করতে আর কি। তো সর্বশেষে আমরা রেজাল্ট পাই হচ্ছে এই ডিসেম্বরের 26 তারিখে, যে মানে আমাদের কাছে একটা চিঠি আসে যে ওকে আমরা উই আর অ্যাপ্রুভড টু গেট দিস লাইসেন্স। তারপর 26 তারিখে ওই আবার মিনিস্ট্রি অফ লেবারের অফিসে গিয়ে এই কাগজপত্র আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়, ওই সার্টিফিকেটটা আমরা নিয়ে আসি। তো মোটামুটি এটাই হচ্ছে জাপানে রিক্রুটমেন্ট এজেন্সি হিসেবে কাজ করার জন্য রিক্রুটমেন্ট লাইসেন্স পাওয়ার প্রসেস। তো মানে বেশ অনেক ব্যাপার স্যাপার আছে, আমি খুবই সংক্ষেপে বললাম, বাট এর মধ্যে করতে গেলে দেখা যায় যে আরও অনেক ডিটেল ব্যাপার স্যাপার চলে আসে, যেটা কিনা খুবই স্ট্রেসফুল। আর বাই দ্য ওয়ে আসলে যেটা হচ্ছে জাপানিজ ফ্লুয়েন্ট না হলে মোটামুটি এই পারমিশনে পাওয়া অসম্ভব। কারণ আসলে ওই যেটা বললাম যে একটা লেকচার ট্রেনিং অংশগ্রহণ করতে হবে, সেটা হচ্ছে মানে ফুল জাপানিজ, এবং জাপানিজ ল রিলেটেড ব্যাপার স্যাপার শব্দ আছে। তো ওগুলো আসলে মানে কাজ চালানোর মতো জাপানিজ দিয়ে বুঝতে পারা সম্ভব না আর কি। ঠিক আছে, তো মোটামুটি থ্যাংক ইউ শোভন ভাই। তো এই যে জানলেন আপনার প্রসেসটা, এখানে একটা পয়েন্ট আরো একটা আছে যে আমাদের দুইজনের আসলে যে আমরা দুইজনে একসাথে কোম্পানি দিয়েছি, ওখানে কিন্তু রিক্রুটিং কোম্পানি বা রিক্রুটিং লাইসেন্স যারা যারা নিবে তাদের যদি জাপানিজ কোম্পানিতে মানে জাপানে অবস্থিত কোম্পানি, বিদেশি কোম্পানি হতে পারে, জাপানে 3 বছরের বেশি জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু এই রিক্রুটিং লাইসেন্স নেওয়া যায় না। জাপানে এটা নেওয়ার পরে তারপরে আপনি এই প্রত্যেকটা প্রসেসগুলি ফলো করার পরে আপনি পেতে পারবেন রিক্রুটিং লাইসেন্স। তো এটা আমরা চাই, আমরা যেহেতু ব্যবসায় নিয়ে নিয়েছি, আমরা চাই যে বাংলাদেশিরা আরও ব্যবসাতে ইনভলভ হোক জাপানে। যেসব দেশে আমরা যখন চাকরির পাশাপাশি যখন ব্যবসাতে আরও বেশি ইনভলভ হবো, তখনই আমাদের ওই দেশের কমিউনিটিটা আরও বড় হয়ে বিল্ড হবে আর কি। এটা খুবই স্বাভাবিক, এটা অন্য দেশে আমরা এক্সাম্পল দেখছি, জাপানেও ইনশাল্লাহ একটা সময় যে হয়ে যাবে আর কি। তো এই ছিল আমাদের রিক্রুটিং লাইসেন্স নিয়ে আমাদের ভিডিও। সাথে থাকবেন আমাদের, ইনশাল্লাহ আরও কিছু ভিডিও নিয়ে আমরা আসবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।